আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে পড়াচ্ছি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই কোর্সটি। এই কোর্সটির আমার আজকের আলোচ্য বিষয় চ্যাপ্টার 2 এর ইনভেস্টমেন্টের মানে আয় ও ঝুঁকির পরিমাপসমূহ নিয়ে। তো আয় ও ঝুঁকির পরিমাপসমূহ একজন বিনিয়োগকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন বিনিয়োগকারী যখন কোনো পোর্টফোলিওতে বা কোনো সিকিউরিটিসে বিনিয়োগ করতে চান, তখন কিন্তু তাকে তার রেট অফ রিটার্নটা সম্পর্কে জানতে হয়, এবং এই রেট অফ রিটার্ন জানার জন্য তাকে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হয়। সেই পদ্ধতিগুলো মূলত আজকে আমার আলোচ্য বিষয়। তো প্রথমে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিস্টোরিক্যাল রেট অফ রিটার্ন। হিস্টোরিক্যাল রেট অফ রিটার্ন। তো হিস্টোরিক্যাল রেট অফ রিটার্ন একটি সাধারণ নিয়ম যেটি একজন বিনিয়োগকারী ব্যবহার করে থাকেন। যেহেতু একজন বিনিয়োগকারীকে বিভিন্ন ধরনের শেয়ার, সিকিউরিটিজ, স্থাবর সম্পদ ইত্যাদির মধ্যে বিশ্লেষণ করে সঠিক বিনিয়োগের ক্ষেত্রটি চিহ্নিত করতে হয়, তাই তাকে অবশ্যই কিছু পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটিও ব্যবহার করতে হয়। তো দেখো, একজন বিনিয়োগকারী হিসেবে যদি আমি একজন বিনিয়োগকারী হই, তাহলে আমি যেমন 5 টাকা মূল্যের লভ্যাংশবিহীন একটি স্টককে যেমন বিবেচনা করব, তেমনি ধরো বার্ষিক 5% লভ্যাংশে 150 টাকা মূল্যের একটি স্টক কিন্তু বিশ্লেষণ করব, এবং এই বিশ্লেষণের মধ্যে যেটি আমার জন্য উচ্চ আয়ের হার নির্ধারণ করে দিবে সেটিকেই কিন্তু আমি আসলে অ্যাকসেপ্ট করব। কিন্তু এক্ষেত্রে আমাকে ঝুঁকিও কিন্তু বিবেচনা করতে হবে, কারণ আমরা জানি উচ্চ ঝুঁকির সাথে কিন্তু উচ্চ আয়ের হার রয়েছে, অর্থাৎ উচ্চ মুনাফা এবং উচ্চ ঝুঁকি কিন্তু পাশাপাশি চলে। তো এক্ষেত্রে যেহেতু আমি একজন বিনিয়োগকারী হিসেবে আয়ের হার নির্ধারণ করব, তখন আমাকে কি করতে হবে? অবশ্যই দেখতে হবে যে কোথায় আমার আয়ের হারটা বেশি এবং কোথায় ঝুঁকির পরিমাণটা কম। একজন বিনিয়োগকারী হিসেবে আমি কিন্তু আমার বর্তমান যে ভোগটা সেটাকে কিন্তু পিছিয়ে দিচ্ছি, যাতে ভবিষ্যতে আমি বেশি পরিমাণে ভোগ করতে পারি বা বেশি পরিমাণে রিটার্ন পেতে পারি। তো এই যে বিনিয়োগকারী হিসেবে আমি কি চিন্তা করছি? আমার এই বিনিয়োজিত যে মূলধন বা সম্পদ রয়েছে সেটার আর্থিক মূল্যের পরিবর্তন। তো এই আর্থিক মূল্যের পরিবর্তনটা কিন্তু দুইভাবে হতে পারে। একটি হতে পারে যে আন্তঃপ্রবাহ, মানে আয়ের আন্তঃপ্রবাহ। আরেকটি হতে পারে যে বিনিয়োগের মূল্য পরিবর্তন। তো আয়ের আন্তঃপ্রবাহ কিভাবে হতে পারে? যেমন সুদ বা লভ্যাংশ প্রাপ্তির মাধ্যমে হতে পারে। তো ধরো আমি একজন বিনিয়োগকারী, আমার একটি বিনিয়োগের যে বিনিয়োজিত মূলধনের পরিমাণ আছে 200 টাকা, যেটা হয়তো 1 বছর পরে গিয়ে তার মূল্য দাঁড়াবে 220 টাকা। এক্ষেত্রে আমি কিন্তু একটা মেয়াদ উল্লেখ করেছি। এই যে মেয়াদ উল্লেখ করেছি 1 বছর সময়কাল, এটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড, যা হিস্টোরিক্যাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হোল্ডিং পিরিয়ড বা মেয়াদটা থেকে আমি যে আয়টা পাবো, মানে এই হোল্ডিং পিরিয়ডটা বা মেয়াদটাতে আমি যে আয়টা পাবো, যে রিটার্নটা পাবো, সেটাকেই বলা হচ্ছে কিন্তু এইচপিআর বা হোল্ডিং পিরিয়ড রিটার্ন। সাধারণত হিস্টোরিক্যাল যখন রেট অফ রিটার্ন আমরা নির্ধারণ করি, তখন এই এইচপিআরটাকে অবশ্যই আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। তো এইচপিআর কিভাবে নির্ণয় করা হয় একটু দেখো। এইচপিআর সমান সমান এন্ডিং ভ্যালু of investment, ending value of investment আর divided by হবে beginning value of investment। তো আমি যেহেতু বলেছিলাম যে আমার বর্তমানে যে বিনিয়োগটির ক্ষেত্র রয়েছে তার বর্তমান মূল্য হচ্ছে 200 টাকা, এবং ভবিষ্যৎ মূল্য 1 বছর পরের মূল্য বলেছি 220 টাকা। তাহলে ওই উদাহরণের ক্ষেত্রে যদি আমি ধরি আমার এন্ডিং ভ্যালু কত 220 টাকা আর বর্তমান ভ্যালু হচ্ছে 200 টাকা, তাহলে আমার এইচপিআর কত আসতেছে 1.10, অর্থাৎ আমার হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে 1.10। এখন এই হোল্ডিং পিরিয়ড রিটার্ন এখানে কিন্তু 1 বা 1-এর অধিক আছে। তোমরা একটা কথা জেনে রাখো যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা এইচপিআর কখনোই 0-এর কম হতে পারে না, অর্থাৎ ঋণাত্মক হতে পারে না। এটি সবসময় 0 বা 0-এর উপরে থাকে। ধরো যখন এইচপিআর এর পরিমাণ 1 থাকে, তার মানে হচ্ছে একজন বিনিয়োগকারীর বিনিয়োগের যে মূলধনটা, বিনিয়োজিত মূলধনটা রয়েছে সেটার প্রবৃদ্ধি হচ্ছে, অর্থাৎ তার বিনিয়োগকালীন সময়ে আয়ের হার ধনাত্মক।
যদি বিনিয়োগকারীর আয়ের হার ঋণাত্মক হয়, বা আমি ঋণাত্মক বলছি না, আসলে একের কম হয়, 0 থেকে বেশি একের কম হয়, তার মানে হচ্ছে তিনি তার সম্পদের মূল্য হ্রাস পাচ্ছে, মানে বিনিয়োগকারীর সম্পদের মূল্য বা মূলধনের পরিমাণ হ্রাস পাচ্ছে, ফলে তার কিন্তু বিনিয়োগকালীন সময়ে আয়ের হার ঋণাত্মক হয়ে যাচ্ছে। আর যদি হয় HPR = 0, তার মানে একজন বিনিয়োগকারী তার সম্পদ খুইয়েছেন বা হারিয়েছেন ধরে নিতে হবে। তার মানে আমরা কি বুঝতে পারছি, HPR আসলে আমার বিনিয়োজিত মূলধন বা বিনিয়োগকৃত সম্পদের মূল্য পরিবর্তনটাকে দেখাচ্ছে। কিন্তু একজন বিনিয়োগকারী হিসেবে আমি কি চাইবো? আমি চাইবো যে আমার রেট অফ রিটার্ন বা আয়ের হারটা কত সেটা জানতে। সাধারণত বিনিয়োগকারীগণ কি করে, যে শতকরায় প্রকাশিত আয়ের হার কিন্তু পছন্দ করে, যাতে তারা একাধিক পোর্টফোলিওর একাধিক সিকিউরিটিসগুলোর মধ্যে তো সহজে তুলনা করতে পারে। তো HPR-কে যদি আমি এই শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে যে পদ্ধতিটি ইউজ করতে হয় সেটি হচ্ছে HPY বা হোল্ডিং পিরিয়ড ইল্ড। তাহলে হোল্ডিং পিরিয়ড ইল্ড কিভাবে বের করবো আমরা? HPY = HPR -1। ধরো আমার যে 200 টাকার যে বিনিয়োগটিকে আমি 220 টাকায় হয়তো ভবিষ্যতে পাচ্ছি, তো এটাকেই যদি আমি ধরি, তাহলে আমার HPY বা হোল্ডিং পিরিয়ড ইল্ড কত হবে? HPR কত আছে? 1.10 - 1 = 0.10, অর আচ্ছা বাই লিখে দিই, বা 10%। তার মানে আমার হোল্ডিং পিরিয়ড ইল্ড হচ্ছে 10% ওই মেয়াদে। তার মানে আমি আশা করছি তোমরা বুঝতে পারছো HPR বা হোল্ডিং পিরিয়ড রিটার্নটা এবং হোল্ডিং পিরিয়ড ইল্ড এই বিষয়টা। তো আমি আরো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। ধরো বর্তমানে আমি একটি বিনিয়োগ গ্রহণ করেছি, সেই বা বিবেচনা করছি, যার বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু হচ্ছে সমান 250 টাকা, আর এখানে মেয়াদ বা N, আচ্ছা নাম্বার অফ ইয়ার্স দেই, নাম্বার অফ ইয়ার্স 2, আর হচ্ছে আমার ফিউচার ভ্যালু বা এই 2 বছর পরের ভ্যালু। ঠিক আছে, 2 বছর পরের ভ্যালু, আফটার 2 ইয়ার্স ভ্যালু হচ্ছে 350 টাকা। তার মানে বর্তমানে যেই বিনিয়োগটিকে আমি বিবেচনা করছি তার বর্তমান মূল্য হচ্ছে 250 টাকা, যার 2 বছর পরে যার ভবিষ্যৎ মূল্য হবে কত? 350 টাকা। তাহলে এক্ষেত্রে আমার HPR কত? HPR = 350 / 250 = 1.40। তো এটা হচ্ছে আমার HPR। তাহলে HPY কত হবে? 1.40 - 1 = 0.40 হচ্ছে আমার HPY জেনারেলি। কিন্তু আমি যদি 2 বছরেরটা জানতে চাই, অর্থাৎ আমার বার্ষিক বা অ্যানুয়াল HPR জানতে চাই, তাহলে আমি কি লিখব? অ্যানুয়াল HPR = HPR 1/n। তাহলে এক্ষেত্রে আমার HPR কত আছে? 1.40, এটাকে আমি ভাগ করব 1.2, যেহেতু আমার নাম্বার অফ ইয়ার্স আছে কত? 2, নাম্বার অফ ইয়ার্স 2 আছে, সেহেতু এটাকে আমি 1/2 দিব। তাহলে আমি আমার অ্যানুয়াল HPR-টা পেয়ে যাচ্ছি। অ্যানুয়াল HPR হচ্ছে 1.1832। সুতরাং আমার অ্যানুয়াল HPY বা হোল্ডিং পিরিয়ড ইল্ড কত হচ্ছে? 1.1832 - 1 = 2.1832, or 18.32% হচ্ছে আমার HPY, অ্যানুয়াল HPY। তো এটা হলো আমার হিস্টোরিক্যাল রেট অফ রিটার্ন সাধারণ ক্ষেত্রে, যখন আমার বিনিয়োজিত মূলধনটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং ধনাত্মক আয়ের হার নির্দেশ করছে। কিন্তু যদি কোনো কারণে আমার যে
বিনিয়োজিত বা বিনিয়োগটি রয়েছে, যেটিকে আমি বিনিয়োগের জন্য বিবেচনা করছি যে সিকিউরিটিসটিকে, তার মূল্য যদি হ্রাস পায়, যেমন ধরো বর্তমান মূল্য হচ্ছে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে, আচ্ছা আমি কন্ডিশনটা লিখে দিই তাহলে তোমাদের জন্য ভালো বুঝতে সুবিধা হবে। যদি ভবিষ্যৎ মূল্য হ্রাস পায়, যদি বিনিয়োগের না দিয়ে দিই আসলে সিকিউরিটিসের ভবিষ্যৎ মূল্য হ্রাস পায়, অর্থাৎ আমি যে ক্ষেত্রে বিনিয়োগ করতে চাচ্ছি সেই বিনিয়োগের সিকিউরিটিসের ভবিষ্যৎ মূল্য হ্রাস পায়, তাহলে আমার এইচপিআর ক্ষেত্রে কি হবে? ধরি আমার সিকিউরিটিসের বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু আছে ধরো 1000 টাকা, ইংলিশে লিখি সুবিধা হবে বুঝতে, 1000 টাকা। আর আমার এখানে মেয়াদ তো 2 বছর ধরলাম, নাম্বার অফ ইয়ার্স সমান 2, আর আফটার 2 ইয়ার্স ভ্যালু হবে মানে 2 বছর পরের মূল্য ধরো 750 টাকা। অর্থাৎ যে সিকিউরিটিসে আমি বিনিয়োগ করব সেই বিনিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিকিউরিটিসের প্রেজেন্ট ভ্যালু আছে 1000 টাকা, আর 2 বছর পরে তার ভ্যালু দাঁড়াচ্ছে 750 টাকা। তার মানে আমার যে বিনিয়োগের ক্ষেত্রটি সেটার কিন্তু মূলধনের পরিমাণ বা বিনিয়োগের যে অর্থের পরিমাণ হ্রাস পাচ্ছে বা বিনিয়োগের ভ্যালুর পরিমাণ হ্রাস পাচ্ছে। যেহেতু মূল্যটি হ্রাস পাচ্ছে সেহেতু আমার সূত্র কি হবে? এইচপিআর এর সূত্র কিন্তু সেম থাকবে, অর্থাৎ আমার এন্ডিং ভ্যালুটা কত সেটা উপরে থাকবে, তাকে আমি ভাগ করব আমার বিগিনিং ভ্যালু দিয়ে, এবং দেখা যাচ্ছে যে এখানে আসছে 0.75 হবে, 0.75। আমার রেট অফ রিটার্ন হচ্ছে কত? 0.75 সেহেতু এটা কিন্তু আমার 1 থেকে কম, তার মানে আমার আয়ের হারটা কিন্তু অলরেডি ঋণাত্মক। এখন আমি যদি অ্যানুয়ালি জানতে চাই তাহলে অ্যানুয়াল এইচপিআর কত হবে? অ্যানুয়াল এইচপিআর হবে 0.75, এটাকে আমি ভাগ করব হাফ দ্বারা, আমার আসছে অ্যান্সার কত? 0.866। তাহলে অ্যানুয়াল এইচপিওয়াই কত হবে? অ্যানুয়াল এইচপিওয়াই বা হোল্ডিং পিরিয়ড ইট হচ্ছে 1 মাইনাস 0.866 এটা হচ্ছে এটা যেহেতু এইচপিআর থেকে 1 মাইনাস হবে 0.866 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 13 or 13.4%। অবশ্যই এটা মাইনাসের 13.4%। এর মানে কি হচ্ছে? এর মানে হচ্ছে আমার আয়ের হারটি অবশ্যই ঋণাত্মক অবস্থায় বিরাজ করছে। তো এই গেল আমার যখন সিকিউরিটিসের ভবিষ্যৎ মূল্য হ্রাস পায়, তখন আমার এইচপিআর এবং এইচপিওয়াই অর্থাৎ হোল্ডিং পিরিয়ড রিটার্ন এবং হোল্ডিং পিরিয়ড ইল্ড কত হবে বা হিস্টোরিক্যাল রেট অফ রিটার্ন কত হবে সেটা। এখন ধরো আমি যদি আমার বিনিয়োগের সময়কালটা, অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক থাকে, স্বাভাবিক অবস্থায় আমি ধরো বিনিয়োগ করেছি, তো স্বাভাবিক অবস্থায় বিনিয়োগ করলাম আমি আমার যেই ক্ষেত্রে বিনিয়োগ করলাম, ধরো আমি 100টা স্টক কিনেছি, এই 100টা স্টকের ক্রয় মূল্য আমার বিগিনিং ভ্যালু, তাহলে বিগিনিং ভ্যালু হচ্ছে স্টকের বিগিনিং ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু যাই বলি না কেন, ভ্যালু হচ্ছে 34 টাকা, ঠিক আছে? 34 টাকা বা টাকা 34। আর স্টকের 1 বছর পরে আমি এটাকে সেল করে দিব, তাহলে 1 বছর পরে এর সেল ভ্যালু, তাহলে আফটার 1 ইয়ার সেল ভ্যালু ধরো টাকা 39, এটা 34, এটা 39। তো এই যে একটা স্টক আমি কিনলাম 1 বছর পরে, এটাকে বিক্রি করে দিব, তো এই 1 বছরে আমি আবার আর্ন করেছি, ধরো আমার ডিভিডেন্ড ইনকাম আছে,
ইনকাম আছে ধরো টাকা 1.50, তাহলে আমার এইচপিআর কত হবে, এইচপিওয়াই কত হবে। সুতরাং এইচপিআর হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত হবে, হোল্ডিং পিরিয়ড রিটার্ন হবে আমার 39 প্লাস 1.50, কারণ আমরা জানি যে যখন আমার এক বছর শেষে যে আমার এন্ডিং ভ্যালু যেটা থাকবে সেটার সাথে আমার যে আয় হয়েছে সেই আয়টা অর্থাৎ ক্যাশ ইনফ্লোস অ্যাড করতে হবে। তো আমার ক্যাশ ইনফ্লোস কি, দেখো আমি ডিভিডেন্ড ইনকাম করেছি, সেহেতু এটা কিন্তু আমার এই আফটার মানে সেল ভ্যালু বা ভবিষ্যৎ মূল্যের সাথে যোগ করতে হবে এবং ভাগ করতে হবে আমার বিগিনিং ভ্যালুর সাথে। তাহলে বিগিনিং ভ্যালু আছে 34, তাহলে অ্যান্সার কি দাঁড়ালো, অ্যান্সার দাঁড়ালো 1.191। সুতরাং এইচপিওয়াই বা হোল্ডিং পিরিয়ড ইল্ড কত হলো, অর্থাৎ আমার হোল্ডিং পিরিয়ডে অর্জন কত হলো 1.191 minus 1 equals to 1.191 or 19.1%। যখন স্বাভাবিক অবস্থায় আমি বিনিয়োগ করেছি এবং সেখানে আমার কিছু আয় হয়েছে, তখন কিন্তু আমার এইচপিআর স্বাভাবিক বা ধনাত্মক দেখাচ্ছে, সেই সাথে আমার যে হোল্ডিং পিরিয়ড ইল্ড বা অর্জন সেটাও কিন্তু বেশ ভালো একটা রেট দেখাচ্ছে। অর্থাৎ হিস্টোরিক্যাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমার রিটার্ন কত আসছে 19.1%। তো এটা হলো আমার স্বাভাবিক অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে যখন আমি বিনিয়োগ করেছি। এখন ধরো আমার অর্থনীতিতে কিছু বিরূপ প্রভাব এসেছে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। ধরো এখানে মুদ্রাস্ফীতি 4% ইনফ্লেশন দিলাম আমি, মুদ্রাস্ফীতি হচ্ছে 4% ইনফ্লেশন বা 4% হচ্ছে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেল, তখন আমার এই হিস্টোরিক্যাল রেট অফ রিটার্নটা কেমন হবে সেটা একটু দেখে নেই। যদি ওই বছরের মুদ্রাস্ফীতি যদি 4% হয় তাহলে রিয়েল রেট অফ রিটার্ন কত হবে, দেখো রিয়েল রেট অফ রিটার্ন হবে, এখানে আমি একটু লিখে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, এইচপিআর বা হোল্ডিং পিরিয়ড রিটার্ন, পুরোটাই লিখি, হোল্ডিং পিরিয়ড রিটার্ন divided by 1 plus rate of inflation minus 1, এটা হবে আমার রিয়েল রেট অফ রিটার্ন। তাহলে আমার 4% ইনফ্লেশনে কত আছে, দেখো ইনফ্লেশন আমি কি বলছি যে আমার এই বছর 4% ইনফ্লেশন আছে, তাহলে আমার রেট অফ রিটার্নটা হচ্ছে সমান সমান, দেখো আমার এইচপিআর কত আছে, এইচপিআর আছে 1.191 ডিভাইডেড বাই 1 প্লাস 0.04, তাহলে সমান সমান, আমি আর আলাদা করে যোগ করলাম না, একদম ডাইরেক্ট অ্যান্সার লিখে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে 10.3%। তাহলে তোমরা দেখো যখন স্বাভাবিক অবস্থায় ছিল তখন আমার হোল্ডিং পিরিয়ড ইল্ড বা অর্জন ছিল 19%, যখন আমার 4% ইনফ্লেশন দেখা গেল তখন কিন্তু আমার রিয়েল রেট অফ রিটার্ন চেঞ্জ হয়ে গেছে, তখন আমাকে আবার সেই ইনফ্লেশন 4% ইনফ্লেশনটাকে কিন্তু অ্যাড করার পরে গিয়ে আমার যে রিয়েল রেট অফ রিটার্ন আসছে, অর্থাৎ হিস্টোরিক্যাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে যখন আমি ইনফ্লেশন ক্যালকুলেট করব তখন আমার এইচপিআর বা এইচপিওয়াই এর থেকে কিন্তু রিয়েল রেট অফ রিটার্ন চেঞ্জ হয়ে যাবে, তখন আমার রেট অফ রিটার্ন কিন্তু অন্য একটি ফিগার চলে আসবে। তো এই ছিল আমার হিস্টোরিক্যাল রেট অফ রিটার্ন নিয়ে আলোচনা। এখন আমরা পড়ব গড় রেট অফ রিটার্ন বা হিস্টোরিক্যালের যে এভারেজ রেট অফ রিটার্ন রয়েছে সেটা সম্পর্কে। তো আসি আমরা একটু লিখি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে গড় রেট অফ রিটার্ন বা এভারেজ রেট, হিস্টোরিক্যাল এভারেজ রেট অফ রিটার্ন দিই, ঠিক না, হিস্টোরিক্যাল এভারেজ রেট অফ রিটার্ন। দেখো যখন কোনো বিনিয়োগকারী
যখন কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করেন তখন অবশ্যই তিনি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগে সিকিউরিটিসগুলোকে যাচাই করেন, এবং যাচাই করার ক্ষেত্রে তিনি অবশ্যই কি দেখেন যে প্রত্যেকটা রিটার্ন কিন্তু প্রতি বছর এক সমান হারে আয় প্রদর্শন করে না। কোনো বছর আয় উচ্চ হার থাকে, কোনো বছর নিম্ন হার থাকে, কোনো বছর থাকেই না, কোনো বছর আবার ঋণাত্মক হার প্রকাশ করে। তো বিনিয়োগকারী হিসেবে একজন বিনিয়োগকারী সবসময় কিন্তু ধনাত্মক হারে আয় পেতে চান, এবং এই জন্য তিনি কি করতে পারেন, যে সিকিউরিটিসগুলোকে তিনি বিনিয়োগ করতে চান সেগুলোর আগের কয়েক বছরের গড় আয়কে পরিমাপ করেও কিন্তু একটা সামারি ফিগার পেতে পারেন, যেটার মাধ্যমে তিনি আয়ের হার কিন্তু নির্ধারণ করতে পারেন। এক্ষেত্রে যেমন একটি ক্ষেত্রে বিনিয়োগ করা যায়, যেমন একই ধরনের সিকিউরিটিজ বা একই ধরনের স্টক পোর্টফোলিওতে থাকতে পারে, আবার পোর্টফোলিওতে কিন্তু ভ্যারাইটিস সিকিউরিটি থাকতে পারে, যেমন স্টক, বন্ড, জমি ইত্যাদি বিষয় থাকতে পারে, এবং প্রত্যেকটা সিকিউরিটি বা প্রত্যেকটা অপশনের কিন্তু আলাদা আলাদা আয়ের হার রয়েছে। তো বিনিয়োগকারী সেজন্য এই প্রত্যেকটা সিকিউরিটিজের বা প্রত্যেকটা পোর্টফোলিওর কি করবে, যে আলাদা আলাদা আয়ের হারকে বিশ্লেষণের মাধ্যমে একটা সামারি ফিগার পেতে পারেন। ধরো যদি একই ধরনের বিনিয়োগ হয় বা একক ইনভেস্টমেন্ট হয়, সিঙ্গেল ইনভেস্টমেন্ট হয়, তাহলে একজন বিনিয়োগকারী কিন্তু এক সেট ইনভেস্টমেন্ট পেতে পারে, এবং তার থেকে সে দুটো সিদ্ধান্ত পেতে পারে। একটি হচ্ছে অ্যারিথমেটিক মিন, আরেকটি হচ্ছে জিওমেট্রিক মিন। অর্থাৎ যখন এক ধরনের সম্পদের বা সিঙ্গেল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেহেতু তিনি এক ধরনের সম্পদের একটি সেট পান, সেহেতু একজন বিনিয়োগকারী কিন্তু সহজেই দুই ধরনের গড় পদ্ধতিতে আয়ের হার নির্ণয় করতে পারেন। তো এই আয়ের হার নির্ণয় করার ক্ষেত্রে আমি যে বললাম দুইটি পদ্ধতি, একটি হচ্ছে অ্যারিথমেটিক মিন বা ওটা কি বলা হয় অ্যারিথমেটিক মিন, আর একটা হচ্ছে জিওমেট্রিক মিন, জ্যামিতিক গড় পদ্ধতি। তো অ্যারিথমেটিক মিন পদ্ধতিতে যে বিষয়টি আসে সেটি হচ্ছে, ধরো একক বিনিয়োগের ক্ষেত্রে আমি লিখে দিই সিঙ্গেল ইনভেস্টমেন্ট, একক বিনিয়োগের ক্ষেত্রে আমরা অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন ব্যবহার করতে পারি একজন বিনিয়োগকারী হিসেবে। তাহলে অ্যারিথমেটিক মিন না, এখানে সমান সমান, সূত্রটা খুব সহজ, সামেশন HPY ডিভাইডেড বাই N, তার মানে AM-টা এদিকে দেই। দেখো অ্যারিথমেটিক মিন বা AM ইকুয়ালস টু কি সামেশন HPY ডিভাইডেড বাই N। এখানে HPY অর্থাৎ হোল্ডিং পিরিয়ড ইল্ডের যোগফল কে বিভিন্ন বছর ধারা ভাগ করলেই হবে। আমরা যদি একটি উদাহরণ দেই তাহলে আসলে এটাকে ভালো করে বোঝানো যাবে। এখানে HPY আমি আবার বলছি, HPY মানে হচ্ছে দ্য সাম অফ অ্যানুয়াল পিরিয়ড ইল্ডস, সাম অফ অ্যানুয়াল হোল্ডিং পিরিয়ড ইল্ড, এটা কি মূলত সামেশন HPY মিন করছে। তো আমরা একটা অঙ্ক করি তাহলে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো আমার একটা ইনভেস্টমেন্টে একটা সিকিউরিটিসে আমি বিনিয়োগ করব, সেই বিনিয়োগের ক্ষেত্রে আমার 3 বছরের যে ভবিষ্যৎ মূল্য আছে সেটা দেখাবে, বা এই 3 বছরের আমার হোল্ডিং যে পিরিয়ড ইল্ড আছে সেটা আমরা এখন বের করব অ্যারিথমেটিক পদ্ধতিতে। যেমন আমি লিখছি ইয়ার, তারপর হচ্ছে বিগিনিং ভ্যালু, এন্ডিং ভ্যালু, বিগিনিং ভ্যালু, এন্ডিং ভ্যালু, HPR আর HPY। তাহলে আমার ইয়ার দিলাম 1 2 3, আমার HPR আছে আমার বিগিনিং ভ্যালু 100, তাহলে এন্ডিং ভ্যালু দিলাম আমি 115 হলে আমার HPR কত, HPR হচ্ছে 1.15 আর HPY হচ্ছে আমার 0.50। এখন পরবর্তী বছরে আমার বিগিনিং ভ্যালু ধরলাম 115, আমার এন্ডিং ভ্যালু ধরো
138, তাহলে আমার HPR হচ্ছে 1.20, আমার HP হচ্ছে 0.20। তো যেহেতু আমার মানে এন্ডিং ভ্যালু ছিল 138, 3 নম্বর বছরে এসে কিন্তু এটাই হচ্ছে আমার বিগিনিং ভ্যালু। যেহেতু বিগিনিং ভ্যালু 138, আমি এন্ডিং ভ্যালু ধরলাম ধরো 110.4, তাহলে আমার HPR কিন্তু এখন কমে যাবে। দেখো এখানেও কিন্তু ছিল 1 এর থেকে বেশি, এখানেও ছিল 1 এর থেকে বেশি, তার মানে এগুলো ছিল আমার ধনাত্মক আয়ের হার। কিন্তু যখনই আমার এন্ডিং ভ্যালু বিগিনিং ভ্যালু থেকে কমে গেল, তার মানে হচ্ছে কি যে আমার এখন আয়ের হার কিন্তু ঋণাত্মক হয়ে গেল, মানে মাইনাস হয়ে গেল। তাহলে এটা আগে মাইনাসটা পরে করি, আগে আমরা HPRটা বের করি। HPR হচ্ছে আমার এখানে 0.80, যেটা মাইনাস 0.20 হয়ে গেল। তো এটা হচ্ছে আমার ঐতিহাসিক গড় পদ্ধতিতে আমি হোল্ডিং পিরিয়ড ইল্ড বের করলাম। যখনই আমি এভারেজ রেট অফ রিটার্ন বের করব, হিস্টোরিক্যাল এভারেজ রেট অফ রিটার্ন বের করব সিঙ্গেল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তখন আমি যেহেতু একক বিনিয়োগের ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন ব্যবহার করছি, অর্থাৎ বিগত কয়েক বছরে ওই সিকিউরিটিসের যে আয়ের হার ছিল সেটা থেকে সেটার গড় বের করে আমি আয়ের হার নির্ধারণ করছি, সেহেতু আমাকে দেখতে হবে যে আমার অ্যারিথমেটিক মিনের সূত্র অনুযায়ী আমার আয়ের হার কত আসে। তাহলে এখানে আমি এম লিখলাম শর্ট করে। আমার সূত্র কি ছিল? সামেশন HPY। তাহলে আমি সামেশন HPY গুলো যোগ করছি, 0.15 প্লাস 0.20 প্লাস মাইনাস 0.20 ডিভাইডেড বাই 3। যেহেতু আমার নাম্বার অফ ইয়ার এখানে 3 দেওয়া আছে, যেহেতু তাহলে আমার দাঁড়াচ্ছে কি 0.15 0.20 প্লাস মাইনাস হয়ে গেল, তাহলে এখানে শুধু থাকলো 0.15 আর থাকলো 3, তার মানে 0.5 और 5% হচ্ছে আমার হিস্টোরিক্যাল এভারেজ রেট অফ রিটার্ন। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন পদ্ধতিতে আমার রেট অফ রিটার্ন হচ্ছে 5%। এবার আসি আমি এটা জিওমেট্রিক পদ্ধতিতে। ও অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে গাণিতিক গড় পদ্ধতি, ওই সময় আমি বলতে ভুলে গিয়েছিলাম। জিওমেট্রিক মিন হচ্ছে জ্যামিতিক গড় পদ্ধতি। তাহলে জিএম পদ্ধতি বা জ্যামিতিক মিন পদ্ধতিতে আমাকে আগে সূত্রটা জানতে হবে যে জিওমেট্রিক মিন পদ্ধতির সূত্র কি। তাহলে জিওমেট্রিক মিন পদ্ধতিতে সূত্র হচ্ছে HPR1 into HPR2 dot 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 into HPRN 1/n minus 1। আবার একটু খেয়াল করো, আমার জিওমেট্রিক পদ্ধতিতে সূত্র হচ্ছে HPR1 into HPR2 dot 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 HPRN, মানে যত বছর থাকবে তত বছর, এবং সেটাকে আমি এই টোটাল এটাকে ফিগারটাকে আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আটকে দিয়েছি এবং আমার 1/n দ্বারা ভাগ করে -1 দিয়ে কিন্তু আমি আমার ক্যালকুলেশনটাকে কমপ্লিট করব। তো এটা হলো আমার জিওমেট্রিক মিন বের করার সূত্র। তাহলে আমি যদি এই ফিগারের উপর এই জিওমেট্রিক মিনটা বের করতে চাই, তাহলে দেখো আমার HPR কত আছে? HPR1 হচ্ছে 1.5 সরি 1.5 না 1.15 ইন্টু 1.20 ইন্টু 0.80, এটাকে আমি ভাগ করব হচ্ছে 1.3 দিয়ে -1। এটার অ্যান্সার কত আসতেছে? এটার অ্যান্সার আসতেছে আমার 0.3353 or 3.35%। অর্থাৎ দেখো আমার জিওমেট্রিক মিনের সূত্র আলাদা, আবার অ্যারিথমেটিক মিনের সূত্র আলাদা, কিন্তু একই উদাহরণ থেকে কিন্তু আমি দুইটা অঙ্কই করতে পারলাম। আশা করি অঙ্কটা দেখা যাচ্ছে এবং তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমার হিস্টোরিক্যাল রেট অফ রিটার্ন, যেটা সিঙ্গেল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তোমরা খেয়াল করো বারবার যে সিঙ্গেল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আমি এই গাণিতিক গড় পদ্ধতি এবং জ্যামিতিক গড় পদ্ধতি ব্যবহার করতে পারবো, কিন্তু যখন হবে পোর্টফোলিওর ক্ষেত্রে অর্থাৎ পোর্টফোলিও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তখন কিন্তু আমার আর এই সূত্রে কাজ হবে না, তখন আমাকে কিন্তু অন্য সূত্র অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে আমাকে কি করতে হবে?
ওয়েট ব্যবহার করতে হবে। যখন পোর্টফোলিও অ্যানালাইসিস করতে যাব আমরা, এবং পোর্টফোলিওর ক্ষেত্রে যখন আমরা হিস্টোরিক্যাল অ্যাভারেজ রেট অফ রিটার্ন মেথডটা প্রয়োগ করব, তখন সেখানে আমাকে ওয়েট ব্যবহার করতে হবে। যে ওয়েটটা হচ্ছে আসলে যে সিকিউরিটিসগুলো আমি ক্রয় করব বা বিক্রয় করব তার আপেক্ষিক মূল্য, অর্থাৎ প্রত্যেক বিনিয়োগের আপেক্ষিক প্রারম্ভিক বাজার মূল্য হলো, প্রত্যেক বিনিয়োগের আপেক্ষিক প্রারম্ভিক বাজার মূল্যটাকেই আমি এখানে ওয়েট হিসেবে ধরবো। তাই এই পোর্টফোলিও যে অ্যানালাইসিসটা আছে এখানে আমার, সেটার নাম কিন্তু পোর্টফোলিও হোল্ডিং পিরিয়ড ইল্ড। পোর্টফোলিও হোল্ডিং পিরিয়ড ইল্ড এটা হচ্ছে আমার যখন আমি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করব, মানে বিভিন্ন সিকিউরিটিসে যখন আমি ইনভেস্টমেন্ট করব। তো আমরা একটু বের করি পোর্টফোলিও হোল্ডিং ইল্ড, হোল্ডিং পিরিয়ড ইল্ড। আচ্ছা, এটা যখন আমি নির্ণয় করবো, অর্থাৎ পোর্টফোলিও হোল্ডিং পিরিয়ড ইল্ড নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে সহজে বুঝতে পারবে। যেমন একটা ইনভেস্টমেন্ট দিলাম, আমার এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে তিনটা, ইনভেস্টমেন্ট এ বি সি, আর বিগিনিং ভ্যালু ধরলাম বিগিনিং ভ্যালু হচ্ছে ধরলাম ধরো 10 লাখ, ধরি 40 লাখ, আর এন্ডিং ভ্যালু ধরছি 12 লাখ, 42 লাখ, ধরো 1 লাখ 65। তো ইনভেস্টমেন্ট আমার তিনটা এ বি সি, যার বিগিনিং ভ্যালু এবং এন্ডিং ভ্যালু দেওয়া আছে। তাহলে এখন আমরা বের করব হচ্ছে এইচপিআর, এইচপিওয়াই, সেই সাথে আমার ওয়েট। তো এইচপিআর, এইচপিওয়াই এবং ওয়েট, দেখো এইচপিআর কত বের হয়। আমার এইচপিআর নির্ণয়ের সূত্র অনুযায়ী আমি কি জানি যে আমার এন্ডিং ভ্যালুকে বিগিনিং ভ্যালু দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার এইচপিআর। তাহলে এখানে এইচপিআর হচ্ছে আমার 1.2, আর বি বিনিয়োগের ক্ষেত্রে আমার এইচপিআর হচ্ছে 1.05 এবং সিতে হচ্ছে 1.10। আর এইচপিওয়াই কিভাবে বের করব সেটাও আমরা জানি যে এইচপিআর -1, তাহলে এখানে হচ্ছে 0.20, এটা হচ্ছে 0.05, আর এটা হচ্ছে 0.10। এখন এই যে আমি পোর্টফোলিও হোল্ডিং পিরিয়ড বের করছি, আমি আগেই বলেছি যে এখানে আমি ওয়েট ব্যবহার করব, এবং ওয়েট বলতে আমি কি বুঝিয়েছি যে প্রত্যেক বিনিয়োগের আপেক্ষিক প্রারম্ভিক বাজার মূল্য। তাহলে এটা আমরা একটু ধরে নিচ্ছি যে আমার এখানে ওয়েট দেওয়া আছে 0.5, এটা ওয়েট হচ্ছে 0.20, আর এটা হচ্ছে 0.75। তাহলে আমার বের করতে হচ্ছে ওয়েটেড এইচপিওয়াই। তাহলে ওয়েটেড এইচপিওয়াই আমি যদি এবিসি বের করি, এবিসি, দেখো এই এইচপিওয়াই কে যদি আমি ওয়েট দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি ওয়েটেড এইচপিওয়াই পেয়ে যাব। তাহলে ওয়েটেড এইচপিওয়াই কত আসছে 0.20 * 0.5, 0.01। তারপর এটা হচ্ছে 0.05 * 0.20, ও এখানে 0.05 হবে এটা। তাহলে এটা যেহেতু 0.20 * 0.05, 0.01, নিচে দেখো সেমই 0.05 * 0.20, এটাও একই হবে 0.01। আর লাস্ট ওয়ান কত আসতেছে দেখো 0.10 * 0.75, যদি আমি গুণ করি তাহলে আমি পাচ্ছি 0.075। তাহলে এটা টোটাল আসতেছে কত আমার 0.095। এটাই হচ্ছে আমার
ওয়েটেড এইচপিআই, যেটা আমরা পোর্টফোলিও হোল্ডিং পিরিয়ডে পেতে পারি। তবে এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, যখনই আমি এখানে এইচপিআর বের করব 3টি কোম্পানির একত্রে, এটা তো প্রত্যেকটা কোম্পানির সিঙ্গেল দেওয়া আছে তাই না, আর এটা হচ্ছে 3টি কোম্পানির একত্রে ওয়েটেড এইচপিওয়াই। এখন আমি যখন পোর্টফোলিও হোল্ডিং পিরিয়ডের ইল্ড নির্ণয় করব, তখন আমাকে এই 3টি কোম্পানির বা 3টি ইনভেস্টমেন্টের এবিসি যে 3টি ইনভেস্টমেন্ট ক্ষেত্র রয়েছে, এই 3টি ইনভেস্টমেন্টের একসাথে এইচপিআর বের করতে হবে। এবং এই একসাথে এইচপিআর বের করলে আর যেটা পাচ্ছি, আমার এন্ডিং ভ্যালু কত আছে, 12 লাখ, 42 লাখ, 1 কোটি 65 লাখ। টোটাল হচ্ছে আমার 21, আর বিগিনিং ভ্যালু আছে 10, 40 আর 1 কোটি 50। টোটাল হচ্ছে আমার তাহলে এটাকে ভাগ করলে, অর্থাৎ এইচপিআর কিভাবে পেলাম দেখো, আমি এন্ডিং 3টা ইনভেস্টমেন্টের এন্ডিং 3টা যোগফলকে ভাগ করলাম আমি বিগিনিং ইনভেস্টমেন্টের যে ভ্যালু রয়েছে সেটা দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 1.095। অর্থাৎ আমার পোর্টফোলিও হোল্ডিং পিরিয়ড ইল্ড বের করতে গেলে আমার এইচপিআর বের হলো 1.095 বা যেটা পজিটিভ। তাহলে এইচপিওয়াই কত হবে দেখো, 1.095 minus 1 equals to 0.095। দেখো তো আমার ওয়েটেড এইচপিআর যেটা আমি ওখানে ক্যালকুলেশন করে বের করেছি, তার সাথে আমার সাধারণ এইচপিআর যে বের হলো, এইচপিওয়াই যেটা বের হলো সেটা কিন্তু মিল আছে, অর্থাৎ এটা আমার সঠিক হয়েছে পোর্টফোলিও হোল্ডিং পিরিয়ড ইল্ড। তাহলে আমরা এভাবে নির্ণয় করব। তোমরা এভাবে করতে পারো সরাসরি, অথবা আলাদাভাবে এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তো এই যে আমরা বের করলাম দুটো পদ্ধতি, এইচপিওয়াই, এইচপিআর, হোল্ডিং পিরিয়ড রিটার্ন, হোল্ডিং পিরিয়ড ইল্ড। সেই সাথে আজকে করলাম আমরা কি অ্যারিথমেটিক মিন আর হচ্ছে জিওমেট্রিক মিন, এবং দুটো কিন্তু একই পদ্ধতির কাছাকাছি ছিল। অর্থাৎ আমার যে ঐতিহাসিক রেট অফ রিটার্ন আমি বের করছি, সেখানে আমাকে কি বের করতে হচ্ছে, এইচপিআর, এইচপিওয়াই, হোল্ডিং পিরিয়ড রিটার্ন, হোল্ডিং পিরিয়ড ইল্ড। আর যখন আমি হিস্টোরিক্যাল এভারেজ রেট অফ রিটার্ন বের করছি, সেখানে কিন্তু আমি যখন আমি সিঙ্গেল ইনভেস্টমেন্ট করছি, তখন কিন্তু অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন করলেই আমার হয়ে যাচ্ছে, তাতেই কিন্তু আমি যে রেট অফ রিটার্নটা পেয়ে যাচ্ছি। আর যখনই আমার পোর্টফোলিও রিটার্নটা বের করতে হচ্ছে, অর্থাৎ পোর্টফোলিওর ক্ষেত্রে যখন আমি হোল্ডিং পিরিয়ড ইল্ড বের করতে যাচ্ছি, তখন কিন্তু আমাকে ওয়েট ব্যবহার করতে হচ্ছে। তোমরা কিন্তু এই বিষয়টা অবশ্যই মনোযোগে দিয়ে খেয়াল করবে এবং এটা মনে রাখবে। তো এই পর্যন্তই ছিল তোমাদের সাথে আমার ক্লাস। নেক্সট ক্লাস পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।